ওকে, সো এখন এইখানে আমাদের এটা এখন এখানে আমাদের কাজ হচ্ছে যে 40টা 90 কোন চতুর্ভাগে পড়বে এটা বের করা। সো এখন যদি এখানে লিখি সেক 40 × 90 + 30। ওকে, সো এখন চতুর্ভাগের কাউন্ট করো। এখান থেকে একটা 90, তারপর দুইটা 90, তিনটা 90, চারটা 90, তাহলে এখানে তোমার এ- এখানে তোমার চারটা 90 তুমি যদি কাউন্ট করো, এটা হচ্ছে যে এইখানে চলে আসতেছে না। তো তাহলে তোমার চারের যে গুণিতক, এখন তুমি 36টা 90 যদি কাউন্ট করো, ওইটা একই আসবে আলটিমেটলি, এই জায়গাতেই তো আসবে, বুঝছো? হ্যাঁ। তারপরে তুমি যদি 40টা তুমি যদি কাউন্ট করো, তারপরেও এই এই জায়গাতেই আসবে। এটা ক্লিয়ার যে তোমার 40টা 90 এই পয়েন্টে আসবে, মানে চতুর্থ চতুর্ভাগে। হুম। এখন তাহলে তোমার 40টা 90 কাউন্ট করলে যদি এটা চতুর্থ চতুর্ভাগে আসে, +30 ডিগ্রি দিলে এটা কোন চতুর্ভাগে আসবে? এটা আসবে প্রথম চতুর্ভাগে। ওকে, তো এখন এটা কি চেঞ্জ হবে? সেক 40 × 90, মানে 90 তো জোড় গুণিতক আছে, এখানে জোড় গুণিতক থাকলে তো চেঞ্জ হবে না, মানে সেক সেকই থাকবে। আবার 30 ডিগ্রি, এখন এটা কোন চতুর্ভাগে? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে এটা কি হবে? প্লাস, বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এখন সেক সেক 30 ডিগ্রি তো আমাদের কোনো ওইরকম স্ট্যান্ডার্ড মান আমরা জানি না, এটা cos 30 ডিগ্রি মানটাকে জাস্ট উল্টে নেওয়া লাগবে। আমরা জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে সেক 30 ডিগ্রি কি হবে? 2/√3। ওকে, সো এটা হচ্ছে তোমার ক্যালকুলেটর ছাড়া করার ওয়ে। এখন এটা এইচএসসি তে এগুলা নর্মালি দেয় না, কারণ এইচএসসি তে তো এটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে মান বসালে অ্যান্সার চলে আসে, এগুলো নর্মালি এসে ভর্তি পরীক্ষায় যেখানে ক্যালকুলেটর নাই, বাট মাঝে মাঝে আসে এইচএসসি তে। ওকে, এখন এইখানে আছে কট -1575। ওকে, এত ডিগ্রি। তাহলে আমরা জানি কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা 1575। ওকে, এখন এর 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 কাছাকাছি 90-এর গুণিতক কোনটা মনে হয়? এর কাছাকাছি 90-এর গুণিতক। এখন দেখো, এখন এটা তুমি যদি 20 নাও, তাহলে 20 নিলে কত হবে? 20 নিলে বা 1800। আর যদি তুমি 19 নাও, 19 নিলে হবে 1810, না সরি, 1710। কারণ একটা 90 তো এখানে হ্রাস হবে না। So, এইগুলো তো হচ্ছে এমনি ক্যালকুলেশন, এটা 1710 হবে, এটা বুঝছো যে এটা 1710 হবে। হ্যাঁ। ওকে, তারপর আর একটা 90 এইখানে কম নিলে কত হয়? 1620। হ্যাঁ, এখন এখন এখানে 1620 তো নেওয়া যায়, কারণ 1620 থেকে আমরা যদি 20 বাদ দিই আর ওইদিকে 25 বাদ দিই, মানে 45 বাদ দিলে তোমার 1575 আসতেছে। ওকে, এটা আশা করি বুঝছো। তাহলে কট, তাহলে নিতে হবে 18 × 90। 18 × 90 নিলে তোমার কত আসতেছে? 1620। 1620 থেকে কত বাদ দিলে এই 1575 আসবে বলো তো? এইখান থেকে 20 বাদ, আর ওই আর হচ্ছে তোমার ওই 75-এর জন্য ওইখান থেকে 25 বাদ, তাহলে কত বাদ দেওয়া লাগতেছে মোট? বাদ দেওয়া লাগতেছে 45। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এইসব
এইসব ক্যালকুলেশন অনেক বেশি ফাস্ট হইতে হবে, শুধু ক্যালকুলেটর দিয়ে করতে জানলে হবে না এগুলো। এসব জিনিস অবশ্যই জানতে হবে। ওকে, সো এখন এখন এটা দেখো, এটা কোন চতুর্ভাগে যায়। যদি 18 তাহলে 16 পর্যন্ত আসবে এইরকম চতুর্থ চতুর্ভাগে, তাহলে 17 দিলে প্রথম, আর এর পরেরটা যাবে দ্বিতীয়, মানে এখানে তোমার এইটা আসবে তোমার দ্বিতীয় চতুর্ভাগ এই যে পর্যন্ত, তারপরে আছে মাইনাস, আবার মাইনাস দিলে এটা আলটিমেটলি দ্বিতীয় চতুর্ভাগেই থাকবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এখন কট 90 এ জোড় গুণিতক, জোড় গুণিতক দিলে তো এখানে কট চেঞ্জ হবে না। ওকে, কট এখানে তোমার কটই থাকবে, আর এখানে 45 ডিগ্রি, বাট এই এই কোণটা কোন চতুর্ভাগে আসতেছে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কট কি, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস, তো ওই মাইনাস আর এই সামনের একটা মাইনাস মিলে এটা কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো কট 45 ডিগ্রির মান কত এটার মান? tan 45-এরও মান 1 হবে, cot 45-এরও মান 1। ওকে, এটা ক্লিয়ার? এগুলা ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, এরপরে এরপরে 3 নাম্বারটা এখানে খেয়াল করো। 3 নাম্বারে এখানে হচ্ছে cos 5 পাই বাই 2, 19 পাই বাই 3। ওকে, সো এখন আমরা এটাকে কিভাবে এখানে মিলাবো? সো এইটা যদি এইভাবে থাকে, এটাকে বিয়োগ করে আগে আগে এটাকে বিয়োগ করো, তারপর এটা কিভাবে মিলানো যাবে ওইটা পরে বোঝা যাবে, কারণ এখানে তোমার দুইটা থাকলে মিলাতে পারবে না। তোমার যদি কোন একটা থাকে সেই ক্ষেত্রে ওইটাকে বিভিন্নভাবে মিলানো যায়। ওকে, সো এখন আমরা যদি এখানে লসাগু করি, 6, 3 × 5 = 15, আর এটা কত হবে? এটাতে 2 গুণ হয়, 19 × 2 = 38। তাহলে এখানে কস, এটা কত, 21 না? 21 কেন? 5 পাই বাই 2 আর 19 পাই বাই 3, এটা যদি লসাগু করলে এখানে 6, তাহলে এটা হচ্ছে 3 × 5 = 15, এটা হচ্ছে 19 × 2 = 38, 38 পাই। তাহলে এটা হচ্ছে -23 পাই বাই 6। এটাই তো আসে এইখানে। এটা 19 পাই বাই 3, এটা কেমনে লিখেছে? ওকে, আচ্ছা, সমস্যা নাই। এখন কস মাইনাস সমান কি হবে? এটা প্লাস কস হবে না? এই পর্যন্ত বুঝছো? বুঝছি। ওকে, কারণ আমরা জানি কস মাইনাস থিটা সমান প্লাস কস থিটা, এখানে লসাগুটা কি ঠিক আছে? 5 পাই বাই 2, 19 পাই বাই 3, তার লসাগু তো 6, তাহলে এটা 3 দ্বারা গুণ হবে মানে 15, মাইনাস এটা 2 দ্বারা গুণ হবে 38। ঠিকই তো আছে। ওকে, সো এখন হুম, এখন আমরা যদি এখানে তোমার কম্পেয়ার করি যে পাই এর সাপেক্ষে এইখানে যদি 6 দেই, তাহলে আচ্ছা ধরো এইখানে যদি 4 দেই। আচ্ছা, এখন
এই যে এইসব আসলে মানে এখন এখানে কিভাবে চেঞ্জ করতে হবে এটা মোটামুটি নিজেরই বুঝে নেওয়া লাগে, কারণ এগুলা বুঝাইলে এখন দেখো আমার এইখানে দরকার উপরে 23 পাই। তো আমি এখানে 23 পাই কিভাবে নিয়ে আসবো? আর আমার এখানে লসাগু কত দরকার নিচে? আমার নিচে দরকার হচ্ছে 6। তো আমি এখানে 6 দিলাম। আর আমার দরকার হচ্ছে 23। আমি যদি এখানে 4 × পাই দেই, তাহলে আমার এখানে এই লসাগু করলে এখানে কত পাওয়া যাবে বলো তো? এখানে পাওয়া যাবে 24 পাই। এটা বুঝছো? না, বুঝিনি। মানে এখানে 4 পাই প্লাস অথবা এখানে মাইনাস যাই থাক, আর আমার লসাগু দরকার 6। এখন এখানে লসাগু করলে এখানে তোমার এই কত হবে? এটা গুণ করলে এখানে 24 হবে না? 24 পাই হবে না? হ্যাঁ। তো এখন আমার আছে 23 পাই। সো এইখানে আমার গুণ করার পরে হলো 24 পাই, তাহলে আমার একটা পাই বিয়োগ দেওয়া লাগবে না আর? এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। Okay. তাহলে এখানে cos 4 × পাই, 4 × পাই মানে এটা মেইনলি 8 × পাই/2। ওকে, তো এখানে তো cos, তো এখানে চেঞ্জ হবে না যেহেতু 8 × পাই/2 আছে। সো এখানে cos থাকবে cosই। ওকে। আর এখানে হচ্ছে পাই/6, তো পাই/6 লিখলাম। এখন 8 × পাই/2 মানে 8টা 90, 8টা 90 দিলে এটা তোমার আসবে চতুর্থ চতুর্ভাগে। 8 × 90 মানে 8 বার ঘুরলে তো এটা চতুর্থ চতুর্ভাগে আসে। এরপরে মাইনাস আছে তো এটা এখন 8 × পাই/2 দিলে আসবে এইখানে, আবার মাইনাস দিলে এইটা থাকে আমার চতুর্থ চতুর্ভাগেই থাকে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। সো এখন যেহেতু কজ এখানে চতুর্থ চতুর্ভাগে প্লাস, তো এখানে চিহ্ন হবে প্লাস। তাহলে এটা cos π/6। তো cos π/6 মানে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত? √3/2। এখন বুঝছো এটা? বুঝছি। ওকে। আচ্ছা, এর পরের ম্যাথটা এগুলাতে একটু জটিল টাইপের ওপর। ওকে, এখন দেখো সাইন n π প্লাস -1 টু দি পাওয়ার n এইখানে আসছে π/6। ওকে, তো এখন বলছে এন, এন যে কোনো পূর্ণ সংখ্যা। হয়ে গেছে বন্ধু? ওকে, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এন যে কোনো পূর্ণ সংখ্যা বলতে তাহলে এন এখানে জোড় সংখ্যাও হইতে পারে, অথবা এন এখানে বিজোড় সংখ্যাও হইতে পারে। সো এন জোড় সংখ্যা হলে কি হবে এবং এন বিজোড় সংখ্যা হলে কি হবে, এটা আমরা এখন এখানে দেখবো। এখন এইখানে ধরে নেই যে এন যখন জোড় সংখ্যা। আচ্ছা, এইটা এইটা একটু মনে মনে চিন্তা করা লাগে। এখন এখানে যা
এখানে বলি একটু শোনো, তাহলে অ্যান্সারটা এই লাইন থেকেই দিয়ে দেওয়া যায় আসলে। এন যদি জোড় সংখ্যা হয়, মানে আচ্ছা, আগে আমরা যে কোনো একটা জোড় সংখ্যা ধরে নেই, ধরো যে 4, তাহলে 4 × পাই -1 এর পাওয়ার 4 হইলে এটা কি হবে, এটা +1ই তো হবে, তার মানে 1 বাদ, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র π/6। তাহলে এখন এখানে এখানে কি হবে বলো তো, 4 × পাই, তার মানে এটা হচ্ছে 8 × π/2 +π/6। ওকে, সো এখন যেহেতু π/2 এর জোড় গুণিতক, মানে এখন তুমি এখানে যে কোনো জোড় সংখ্যাই বসাও না কেন, এটা কি হবে, π/2 এর জোড় গুণিতকই তো হবে না? এখানে যে কোনো পূর্ণ সংখ্যা বসালেই π/2 এর জোড় গুণিতক হবে। ওকে, সো হুম। π/2 এর জোড় যদি জোড় গুণিতক হয়, সাইন এখানে চেঞ্জ হবে না। আর 8 × π/2 মানে এইটা হচ্ছে আমাদের এইখানে, আর যেহেতু প্লাস এখানে সামথিং আছে, তার মানে এটা আলটিমেটলি যাবে চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে সাইন কি, সাইন হচ্ছে মাইনাস। এটা তো আশা করি বুঝছো, যে এখানে চতুর্থ চতুর্ভাগে, না সরি, ধরো প্লাস আছে, প্লাস হলে এটা প্রথম চতুর্ভাগে যাবে। এখানে প্লাস হলে এটা প্রথম চতুর্ভাগে যাবে তো, কারণ এখানে 8 × π/2 আসবে এইখানে, তারপর প্লাস, প্লাস হলে এটা যাবে প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে সবাই যেহেতু প্লাস, তো এখানে চিহ্ন হবে প্লাস সাইন π/6। তো এখানে অ্যান্সার এটা কত আসতেছে, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। এখন যাচ্ছি এটা বোঝানোর জন্য, এখন তুমি এই 4-এর জায়গায় অন্য যে কোনো পূর্ণ সংখ্যা লেখো। ধরো যে তুমি এখানে 10 লেখো, সো এখানে তোমার 10 লিখলে এখানে কত আসবে, এখানে 20 আসবে না, এখানে মানে 20 × π/2। সো এখানে 20ও এখানে কি হবে বলো তো, 20ও কিন্তু 4-এর গুণিতক, তাহলে তোমার 20 × π/2 এইটাও কিন্তু এই জায়গাতেই আসবে। তারপরে প্লাস সামথিং দিলে ওই কোণটা প্রথম চতুর্ভাগে যায়, মানে অ্যান্সার সেম, এই সাইনের চিহ্ন প্লাস। তুমি এখানে যে কোনো একটাই ইউজ করতে পারো। তারপর তুমি এখানে 6 ইউজ করো। 6 এখন তুমি যদি ইউজ করো, এখানে কত আসবে, 12। এখানে 12 আসলে এখানে তোমার 12 তো 4-এর গুণিতক, মানে এইটা আসবে এইখানে প্লাস সামথিং দিলে প্রথম এই চতুর্ভাগে, অর্থাৎ এইখানে সেম অ্যান্সার আসবে। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। তার মানে তোমার যে কোনো পূর্ণ সংখ্যা তুমি যদি যাও, মানে জোড় পূর্ণ সংখ্যা, এটার অ্যান্সার তাহলে কত আসতেছে, অ্যান্সার আসতেছে হাফ। হাফ, এটা আশা করি বুঝছো। ওকে, এখানে এন হচ্ছে যে কোনো জোড় সংখ্যা। আর এখন এন যদি বিজোড় সংখ্যা হয়, এখন দেখো এন যদি বিজোড় সংখ্যা হয়, তো বিজোড় সংখ্যা, তাহলে এটা কত হচ্ছে, সাইন n -1 n π/6। এখন এন কে তুমি যে কোনো একটা বিজোড় সংখ্যা এখানে কল্পনা করে নাও, ধরো যে 5। 5 এখন তুমি যদি দাও, তো এখন -1 এর পর একটা বিজোড় সংখ্যা, এটা তাহলে এটা কত আসবে, এটা মাইনাস আসবে না? এটা আসবে মাইনাস। তাও এখন আমরা যদি π/2 এর সাথে কম্পেয়ার করি, এখানে আসবে 10, এখানে π/6। ওকে, এখন এইটা কোন এটা কোন চতুর্ভাগে যাইতেছে, এটা হচ্ছে যে তোমার 8 পর্যন্ত হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, 9 প্রথম চতুর্ভাগ, 10 হবে দ্বিতীয় চতুর্ভাগ, তারপর আবার মাইনাস সামথিং, মানে এটা আলটিমেটলি থাকবে দ্বিতীয় চতুর্ভাগে। সো এখন যেহেতু π/2 এর জোড় গুণিতক, সাইন চেঞ্জ হচ্ছে না, π/6 আছে। এখন এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকার জন্য এখানে সাইনের চিহ্ন কি হবে, প্লাস, তার মানে এর মানও হচ্ছে
হাফ। এখন তুমি পাঁচের জায়গায় অন্য যে কোনো সংখ্যা এখানে ব্যবহার করতে পারো, সেমই আসবে। যেমন আমরা যদি এখানে 7 ইউজ করি, এখন এখানে 7 ইউজ করলে এটা এখানে কত আসতেছে, এটা আসতেছে 14। 14 বলতে এখানে তোমার 12 পর্যন্ত আসবে চতুর্থ চতুর্ভাগে, তারপর 13 দিলে প্রথম চতুর্ভাগে, 14 দিলে দ্বিতীয় চতুর্ভাগে, আবার মাইনাস আছে, তাহলে এটা আলটিমেটলি দ্বিতীয় চতুর্ভাগেই থাকবে। বুঝছো? বুঝছি। ওকে, তাহলে এখানে অ্যান্সার কিন্তু হাফে থাকতেছে। ওকে, এখন এগুলা খেয়াল করো। ভাইয়া, হ্যাঁ, আগের পেজে না আরেকটা ম্যাথ আছে তো? আগের পেজে। ও হ্যাঁ, এই 5 নাম্বারটা। আচ্ছা ধরো। ওকে, এখন বলছে এন এখানে শূন্য অথবা ধনাত্মক। 10 n π/2 -1 n π/4, এটা তো সহজ। ওকে, এন যদি শূন্য হয়, এন শূন্য হলে এটার অ্যান্সার কত হবে বলো তো? তাড়াতাড়ি বলো, সহজ তো এগুলো। এটা বুঝতেছো না, এন শূন্য হলে অ্যান্সার কত হবে? 1। হ্যাঁ, এন শূন্য হলে তো ওয়ান, এটা তো সহজ, কারণ এন শূন্য হলে এখানে এটা পুরোটাই শূন্য হয়ে যাবে, -1 এর পাওয়ার জিরো, যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান, তার মানে এখানে π/4, তার মানে শুধু থাকতেছে 10 π/4 মানে 45 ডিগ্রি, 10 45 ডিগ্রির মান ওয়ান। ওকে, এখন এখানে ধনাত্মক শূন্য অথবা, এখন তো ধনাত্মক, এখন ধনাত্মক বলতে কি বোঝায়? জোড় সংখ্যা হইতে পারে অথবা বিজোড় সংখ্যা হইতে পারে। এখন যখন n যখন জোড় সংখ্যা, সো n জোড় সংখ্যা হলে এইখানে তুমি যে কোনো একটা জোড় সংখ্যা এখানে তুমি আহ, নিয়ে নাও, যেমন 10 π/2, তাহলে এটা হবে ওয়ান, এইখানে π/4। সো এখন এটা একটু মনে মনে চিন্তা করো যে যে কোনো একটা জোড় সংখ্যা 10 নিলে, যেহেতু এটা π/2 এর জোড় গুণিতক, ট্যান এখানে চেঞ্জ হচ্ছে না, ট্যান এখানে ট্যানই থাকবে, π/4। এখন এটা কোন চতুর্ভাগে যাবে? 8 পর্যন্ত চতুর্থ চতুর্ভাগ, 9 নিলে প্রথম চতুর্ভাগ, 10 নিলে দ্বিতীয় চতুর্ভাগ, যে আবার প্লাস আছে, তাহলে এটা চলে আসবে তৃতীয় চতুর্ভাগে। সো যেহেতু তোমার তৃতীয় চতুর্ভাগে টেনের চিহ্ন প্লাস, তো এর চিহ্ন হবে প্লাস, তাহলে এটার মান হচ্ছে ওয়ান। বুঝছো? হ্যাঁ, তো এখন এখানে যে কোনো জোড় সংখ্যা নিলেই সেম অ্যান্সারই আসবে। ওকে, বাট এইখানে মানে জোড় সংখ্যা ধরে নিয়ে ওই পরীক্ষায় অ্যান্সার করাটা ওই রকম ভালো হবে না মনে হয়। আচ্ছা দাঁড়াও, এইটা তুমি পরীক্ষার খাতে যেভাবে অ্যান্সার করবা, এটা হচ্ছে যখন n জোড় সংখ্যা, n 2m এটা ধরে নিবা, m 2m, যেখানে m হচ্ছে যে কোনো পজিটিভ সংখ্যা। ওকে, এখন এম যদি যে কোনো পজিটিভ সংখ্যা হয়, এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে সেটা কি হয় বলো তো?
সেটা কিন্তু জোড় জোরে সংখ্যাই হবে। হয়। হ্যাঁ। ওকে, তাহলে 2m হচ্ছে আমাদের সবসময় একটা জোড় সংখ্যা, কারণ এম যদি যে কোনো একটা ধনাত্মক সংখ্যা হয় তাহলে 2m হবে যে কোনো, এটা সবসময় জোড় সংখ্যা। তাহলে এখন এখানে 10, এর জায়গায় 2m, π/2, -1 এর পাওয়ার 2m, π/4, 10। ওকে, তাহলে 2 বাদ, এখানে m ইন্টু পাই। এখানে তোমার -1 এর পর একটা জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে π/4। ওকে, সো এখন এটা এটা কি হবে, তুমি যে কোনো একটা জোড় সংখ্যা মনে মনে ধরে নিবা, এখানে ধরে নিয়ে এই যে দেখবা যে অ্যান্সার তোমার এই যে এইটাই আসে, যে +10π/4, ওইটাই লিখে দিবা, দিয়ে এটার অ্যান্সার হচ্ছে 1। বুঝছো? মানে এইখানে জাস্ট তুমি জাস্ট দেখাবা, বাট এটা তুমি তুমি ক্যালকুলেশন করবা যে কোনো একটা সংখ্যা ধরে নিয়ে, কারণ তুমি যদি একটা সংখ্যা ধরে না নাও তাহলে তুমি কিন্তু মানে মনে মনে ওইভাবে মিলাইতে পারবে না, জাস্ট এই যে এম জাস্ট লেখার জন্য লিখবা এখানে। বুঝছো? হ্যাঁ। ওকে। আর এন যদি বিজোড় হয়, এখন আমরা একটা বিজোড় সংখ্যা কিভাবে পাবো বলো তো? জোড় সংখ্যার সাথে এক যোগ করলে অথবা এক বিয়োগ করলে আমাদের একটা বিজোড় সংখ্যা আসে। তাহলে 2m যদি জোড় সংখ্যা হয়, 2m+1 কি হবে? বিজোড় সংখ্যা হবে না? হুম। ওকে, সো এখন জাস্ট এখানে মানগুলা জাস্ট বসাই দিবা, যে 10, এর জায়গায় 2m+1, আর এখানে π/2, π/2 তো না, হ্যাঁ π/2। আর এখন এখানে তোমার যে -1 এর পাওয়ার 2m+1, মানে -1 এর পাওয়ার যদি একটা বিজোড় সংখ্যা যায়, ওইটা কি হবে? ওইটা তো মাইনাসই হবে, সো আমরা ওইটা ওইটা একবারে এটা লিখলাম। ওকে। আর তাহলে এখানে থাকে π/4। এই পর্যন্ত তো বুঝছো? হ্যাঁ, ওকে, বুঝছি। তাহলে এখন এখানে এই π/2 দ্বারা গুণ করো, 2 বাদ দিলে এখানে m পাই, আর এইখানে একটা π/2 থাকবে, আর এইখানে π/4 থাকবে। π/2 থেকে π/4 তুমি যদি বাদ দাও, এটা দেখবা যে +π/4ই থাকে, এটা +π/4ই কিন্তু এখানে থাকবে। সো এখন তো এই যে এইটা এটাই তো সেমই হইলো। তো যদি এটা এটা সেম হয়, এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার তো সেমই হবে, মানে 1ই তো হবে। বুঝছো? হুম। ওকে, সো তুমি পরীক্ষা খাতায় লিখবে এইভাবে, বাট এইখানে পরীক্ষা খাতায় এম ধরে লিখলেও মানে আগের ম্যাথটাও সেম ভাবে এখানে লিখিও, যখন যখন জোর হবে তখন এর জায়গায় 2m লিখে দিবা, আর যখন বিজোড় হবে তখন 2m+1 লিখে দিবা। ওকে, বাট এটা তুমি এটা অবশ্যই কাউন্ট করবে একটা সংখ্যা ধরে নিয়ে, কারণ সংখ্যা ধরে কাউন্ট না করলে এগুলো মনে মনে মিলাইতে পারবে না। ওকে। হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো, sin 780, cos 390, আর এইখানে sin -330, আর এইখানে cos -300। ওকে, সো এইখানে হচ্ছে যে sin 780, cos 390, এটা এখানে থাক। আর আমরা এমনিতে এখানে তুমি কি জানি, sin-θ সমান আমরা জানি -sin θ, তাহলে এটা মাইনাস হবে। আর cos-θ যেহেতু প্লাস, তাহলে এটা cos এরটা প্লাস হবে। এখন 780 নিকটবর্তী সাইনের গুণিতক, এটা ইয়ে করো, এটা কত? 6 লং কত? 72 না? তার এটা কত? 6 × 90 দিলে এটা এটা কত হবে? 72 মানে 720, 720 + 60, এটা আছে 4 লং 36, মানে 360, আর লাগবে 30।
তারপরে এইটাও সেম, 360, তাহলে 30 বিয়োগ এটা কত, এটা হচ্ছে 270, 3 × 90, আর লাগে +30। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, 6 লং তো 72 না, কি হিসাব করলাম, এটা হচ্ছে 8 লং 72 হবে এখানে। 6 লং 54, সো এটা হবে 8 লং 72, এখানে 8 হবে, 6 হবে না। ওকে, তাহলে এখন এইটা একটু মনে মনে কাউন্ট করো। 8 × 90, এটা তোমার কোন চতুর্ভাগে যাবে বলো তো? 8 × 90 মানে চতুর্থ চতুর্ভাগ, প্লাস সামথিং মানে এটা কোন চতুর্ভাগে চলে যাবে? এটা চলে যাবে প্রথম চতুর্ভাগে। এগুলো একটু মনে মনে এখন বুঝতে হবে। তাহলে যেহেতু 90 এর জোড় গুণিতক, সাইন চেঞ্জ হচ্ছে না, সাইন 60 ডিগ্রি। আর যেহেতু 8 × 90 দিলে মানে এটা হচ্ছে এইখানে, তারপর প্লাস সামথিং দিলে এটা আমাদের আসবে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, তার মানে এখানে +sin 60। তারপরে কস, এইটাও কোন চতুর্ভাগে যাবে বলো তো? এটাও প্রথম চতুর্ভাগে। যেহেতু 90 এর জোড় গুণিতক, কস চেঞ্জ হবে না প্রথম চতুর্ভাগের জন্য, এখানে কজের চিহ্ন প্লাস। বুঝছো? হুম। এরপরে মাইনাস, এইটা হচ্ছে তোমার 4 × ওকে, 4 × 90, এটা আমাদের চতুর্থ চতুর্ভাগে। ওকে, সো এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে। তারপরে মাইনাস সামথিং দিলে এটা আলটিমেটলি চতুর্থ চতুর্ভাগেই থাকে। ওকে, তাহলে এখানে সাইন চেঞ্জ হচ্ছে না। আর চতুর্থ চতুর্ভাগে হওয়ার জন্য এইখানে সাইনের চিহ্ন কি হবে বলো তো? সাইনের চিহ্ন হবে নেগেটিভ। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, আবার এটা কস 3 × 90 ডিগ্রি। এখন 3 × 90 ডিগ্রি, এটা কি হবে? এটা তো কস চেঞ্জ হয়ে সাইনে আসবে, কারণ এটা 90 এর বীজের গুণিতক। ওকে, এখন যেহেতু বীজের গুণিতক চেঞ্জ হবে, আচ্ছা চেঞ্জ হইলো। এটা হচ্ছে তাহলে sin 30। এখন একটা জিনিস খেয়াল করো, 3 × 90 মানে তোমার তৃতীয় চতুর্ভাগ, প্লাস সামথিং মানে এটা চতুর্থ চতুর্ভাগ। কিন্তু আমাদের চিহ্ন তো নির্ভর করতেছে কজের উপর। কজ যেহেতু তৃতীয় সরি চতুর্থ চতুর্ভাগে প্লাস, তো এর চিহ্ন হবে প্লাস। এই পর্যন্ত বুঝছো? হুম। ওকে, তাহলে এখানে sin 60, আর এইখানে cos 30, -7 হচ্ছে প্লাস sin 30, আর এইখানে আবার sin 30। তাহলে sin 60 মান হচ্ছে √3/2, cos 30 মানও √3/2, sin 30 মানও √3/2, sin 30 মান √3/2। তাহলে এখানে 3/4, এইখানে 1/4। লসাগু নিলে 4, উপরে 3 + 1, তার মানে আমার আসতেছে এখানে 4/4, মানে অ্যান্সার হচ্ছে 1। এটা বুঝছো একটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এর পরেরটা। আচ্ছা, এর পরেরটা খেয়াল করো, tan 18, তারপর cos 102, tan 162, cos 438। ওকে, এখানে tan 18। আচ্ছা, cos 102 কে আমরা লিখতে পারি 90 + 12, আর এইটাকে লিখতে পারি 180 - 18, cos 438। এইটাকে দেখো, তুমি যদি 5 × 90 দাও, 5 × 90 মানে 450, তাহলে 450 থেকে 438 মিলানোর জন্য এইখানে কত বিয়োগ দেওয়া দরকার? 12 বিয়োগ দেওয়া দরকার। এই পর্যন্ত আশা করি বুঝছো।
এইখানে tan 18, এইটা হবে দেখো কস 90 এর বিজোড় গুণিতক, তাহলে এটা হয়ে যাবে sin 12। ওকে, এটা হয়ে যাবে তোমার sin 12। আর এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কজের চিহ্ন মাইনের জন্য এখানে একটা মাইনাস আসবে। এটা আশা করি বুঝছো। তারপরে এখানে ট্যান চেঞ্জ হবে না। ওকে, কারণ 180 মানে কি, পাই, পাই/2 এর জোড় গুণিতক, মানে 2 × 90 ডিগ্রি, মানে এখানে ট্যান চেঞ্জ হবে না। ওকে, সো এখন 180 মাইনাস সামথিং, এটা কোন চতুর্ভাগে বলো তো? 180 মাইনাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগে। সো এখন যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, ট্যানের চিহ্ন কি? নেগেটিভ। নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ, তার মানে এটা 18। ওকে, এখন দেখো আবার 5 × 90, মানে কজ অবশ্যই চেঞ্জ হবে সাইনে, sin 12। ওকে, সো এখন 5 60 পর্যন্ত চতুর্থ, 5 হচ্ছে তোমার আবার প্রথম, আবার মাইনাস দিলে এটা আলটিমেটলি প্রথম চতুর্ভাগেই থাকে। ওকে, সো এখন এটা প্রথম চতুর্ভাগে কি সবাই প্লাস না? সো এখানে চিহ্ন কি হবে? প্লাস হবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে tan 18 আর tan 18 বাদ, sin 12 বাদ, 0। বুঝছো? ওকে, হ্যাঁ, বুঝছি। আর আর পরের দুইটা, এই যে তুমি 3 নাম্বারটা একটু নিজে করার ট্রাই করিও। আর আজকে, আজকে প্রথম রোজা তো, আজকে খুব বেশি টায়ার্ড আর কি, আমার ঘুম আসতেছে খুবই। কালকে আবার সকালে ক্লাস আছে। তো আজকে এই পর্যন্ত থাক, কালকে এখন বেশি করে এই পড়াবো দিনের মধ্যে। আজকে এই পর্যন্ত থাক, এখন ঘুমানো লাগবে আর কি। আর তুমি তড়িৎ রসায়নটা একটু মানে ভালোভাবে রিভিশন দিও আর কি। ওই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, আর এই চ্যাপ্টারের এমসিকিউ গুলা মানে অত বেশি মুখস্থ জিনিস নাই, এগুলো অনেক বেশি বুঝে বুঝে অ্যান্সার করা লাগে। ওইটা রিভিশন দিও। আর হচ্ছে যে এগুলো একটু দেখে আসি আমি, আমি পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি। এগুলো আবার একটু প্র্যাকটিস করে আসি এগুলো। আচ্ছা। ঠিক আছে।